বৃষ্টি আর ঢলে ৩ জেলার প্লাবন পরিস্থিতির ভয়াল রূপ। ডুবেছে নতুন নতুন এলাকা, নেত্রকোনায় পানির নিচে রেল লাইন। আবার জমি সব পানি চলে পড়েছে, বাইরে অনেক মানুষ ডুবে গেছে এবং গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতি প্রায় 14,500 কোটি টাকা। ত্রাণ বিতরণে ছিল সমন্বয়হীনতা, তথ্য সিপিডির। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশ, বললেন উপদেষ্টা। সব মামলা আইনিভাবেই মোকাবেলা করবেন তারেক রহমান, জানালেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক। বললেন যথাসময়ে দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের শাসনামলকে দাবি আদায়ের সুযোগ মনে করছে পাহাড়ের সংগঠনগুলো। উত্তেজনা তৈরি করে চাপে রাখার কৌশল। আদিবাসী হলে আইএলও কনভেনশন অনুসারে তাদের যে ভূমি অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকারটা দিতে হবে, সেটা মানে ইউএন সিগনেটরি দেশ হিসাবে স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে এটা। হ্যাঁ, সেরকম। চলছে দুর্গাপূজার ক্ষণগণনা। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতির তোড়জোড়। নাটোরে ধান নিয়ে তৈরি প্রতিমা নজর কাটছে সবার। লেবাননে স্থল অভিযানে নিহত 25 ইসরায়েলি সেনা, আহত 130। দাবি হিজবুল্লাহর মধ্য গাজার মসজিদে চালানো হামলায় 21 ফিলিস্তিনির মৃত্যু। দর্শক, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। আরও ভয়াল রূপে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার প্লাবন পরিস্থিতি। বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবছে নতুন নতুন এলাকা। পানিবন্দী কয়েক লাখ মানুষ। শেরপুর এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে 3 দিন ধরে পানি ঢুকছে লোকালয়ে। অন্যান্য নদ নদীর পানিও ভাসিয়েছে জনপদ। ডুবেছে 5 উপজেলার অন্তত 20টি ইউনিয়নকে। পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। খোলা রয়েছে আশ্রয় কেন্দ্র। বাড়িঘর ছেড়ে অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট রয়েছে। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি। অনেক মানুষ ডুবে গেছে এবং গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। প্রায় 40-50টা পুকুর আমাদের পানিতে তলাই গেছে। এখন পর্যন্ত কোনো কিছু উদ্ধারও করতে পারি নাই এবং কি কোনো সাহায্যও পাই নাই। একই চিত্র দেখা গেছে ময়মনসিংহে। বৃষ্টির সাথে উজানের ঢলও দেখা গেছে সেখানে। দর্শা ও নেতাই নদীর পানিতে ডুবছে নতুন নতুন এলাকা। 15টি ইউনিয়নের 80টি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। দুর্ভোগে রয়েছে লাখো মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে শুকনো খাবার সংকটেরও বাড়ছে ক্রমান্বয়ে দুর্ভোগ। প্রবল বর্ষণে গাছ উপড়ে ঘণ্টাখানেক বন্ধ থাকে ময়মনসিংহ হালুয়াঘাটের সড়ক যোগাযোগ ব্যবস্থা। আবার জমি সব পানি চলে পড়েছে, বাইরে গরদর বাসায় নিচে গা। আমার একটা 3টে পুষ্পিনা ছিল, 15 লাখ টাকা মাছ ছিল, সেগুলো নিয়ে গেছে। 88-98 বন্যা হচ্ছে অনেক, মানে নাম করা আর কি, অনেক বড় বন্যা। এই বন্যাকেও মানে এবার পিছিয়ে ফেলাই দিচ্ছে। বৃষ্টিটা কমে যায় তাহলে আসলে পানি খুব দ্রুত নেমে যাবে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বৃষ্টিটা কমছে না এবং আবহাওয়া অফিস যেটা বলছে আরো একদিন আসলে এটা বৃষ্টি থাকতে পারে। উজানের ঢলে প্লাবনের অবনতি হয়েছে নেত্রকোনায়ও। সোমেশ্বরী, কংস, ধনু, মগরার সহ সব নদ নদীর পানি বাড়ছে ক্রমান্বয়ে। দুর্গাপুর, কলমাকান্দা সহ 5 উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। জলমগ্ন লক্ষাধিক মানুষ। পানি উঠেছে ময়মনসিংহ ও পূর্বাঞ্চলের পূর্বলার জারিয়া রেলপথেও। এতে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল।
দর্শক, বন্যা প্লাবিত এলাকার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত রয়েছেন। তাদের কাছ থেকে জানবো প্লাবন পরিস্থিতি। প্রথমেই শেরপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল, তার মাধ্যমে জানাবো বিস্তারিত। উজ্জ্বল, পরিস্থিতি তো ভয়াল রূপ নিয়েছে, আমরা সেটি দর্শকদেরকে জানাচ্ছিলাম। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সে কথাই জানতে চাই এবং জানাতে চাই দর্শকদের আপনার মাধ্যমে। রেজা, আপনি জানেন যে আসলে গত 3 দিনের পাহাড়ি ঢলে কিন্তু শেরপুর জেলার বিপর্যস্ত। তিনটি আমাদের এই জেলার কিন্তু 5টি উপজেলায় বন্যা কবলিত। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনে কিন্তু পুরোটাই আমনের যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেত এখন পুরোটাই পানির নিচে নিমজ্জিত। আমি যতটুকু জেনেছি কৃষি অফিস থেকে এই পর্যন্ত 93,000 হেক্টর আমনের আবাদ করা হয়েছিল, সেখান থেকে কিন্তু প্রায় 48,000 আমন ধানই এখন পানির নিচে চলে গেছে। এছাড়া ত্রাণের কথা যদি বলি, এখন পর্যন্ত আসলে 1.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। তবে যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে এটা খুবই অপ্রতুল। কিছু বেসরকারি সংস্থা এবং তারা ত্রাণ বিতরণ করছে, জেলা প্রশাসন থেকে অল্প কিছু ত্রাণ বিতরণ করছে, শুধু শুকনো খাবার। কিন্তু এটা আসলে এত লোকের ভিড়ে এটা আসলে কিছুই না। আমি যে এলাকাটাতে আছি, নালিতাবাড়ি কলসপাড়ি ইউনিয়ন, পাশাপাশি গাজীখামার ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন কিন্তু আজকে আরো বেশি বিপর্যস্ত। এই এলাকার মানুষ এখন পর্যন্ত কোনো ত্রাণের দেখা পায়নি। আরেকটি বিষয় বলি যে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং যে ঢলের পানি কিন্তু এখন বৃষ্টি একটু কম হলেও ঢলের পানি কিন্তু কমার কোনো লক্ষণ নেই। তবে বৃষ্টি যদি বাড়ে ঢলের পানি কিন্তু আরো বিপর্যস্ত করবে, এমনটাই জানিয়েছেন এই এলাকার লোকজন। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে নেত্রকোনা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী কামাল হুসাইন, তার মাধ্যমে জানাবো বিস্তারিত। কামাল, নতুন করে কটি এলাকা প্লাবিত হয়েছে সেটি তো জানাবেন, একই সাথে জানতে চাই প্রশাসনের উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সেখানে কেমন চলছে। কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। পূর্ব উপজেলার 2টি নতুন করে প্লাবিত হয়েছে। এখানে কংস নদীর একটি ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার কারণে যে রেল লাইন, আমি যদি দেখানোর চেষ্টা করি, রেল লাইনটি প্লাবিত হয়েছে। যে বাড়িঘরগুলো আছে, বাড়িঘরগুলো প্লাবিত হয়েছে। প্রত্যেকটা বাড়িতেই হাঁটু পরিমাণ পানি। মানুষজন আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করছেন। আমি কিছুক্ষণ আগে নির্বাহী ত্রাণ নিয়ে এসেছি, যে ত্রাণগুলো আসলে খুব অপ্রতুল। এখানে গ্রামে মানুষ পানিবন্দী আছে গত রাত থেকে এবং তারা রান্না বা খাওয়া ব্যবস্থা হয়নি গত রাত থেকে। তারা শুকনো খাবারের অপেক্ষা করছিলেন, কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যাওয়ার শুরু করেছেন। কিন্তু এখন পর্যন্ত আসলে অপ্রতুলভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আর কলকাতা, বারহাট্টা এবং নেত্রকোনা সদরেরও কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। রূপা আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং মানুষের বাড়িঘরে পানি উঠেছে। গবাদি নিয়ে আমাদের জন্য আসলে খুব বিপদে আছে। এখন পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য আমাদেরকে সরবরাহ করা হয়নি। তারা জানিয়েছেন যে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়টি ইউনিয়ন বা কয়টি গ্রামে পানি উঠেছে সেটা তারা তথ্য সংগ্রহ করছেন। রাজা, সেটি জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ কামাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সবশেষে আপনাদেরকে নিয়ে যেতে চাই ময়মনসিংহ এলাকায়। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী হুসাইন শাহিদ, তার মাধ্যমে জানাবো বিস্তারিত। শাহিদ, একটু জানতে চাই, 2 উপজেলা জুড়েই তো প্লাবন পরিস্থিতি রয়েছে। দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রমের কোনো খবরাখবর আপনার কাছে রয়েছে কিনা? সকালে আমি যখন এই এলাকাতে এসে পৌঁছাই হালুয়াঘাটে, তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং রাত থেকেই বৃষ্টি হচ্ছিল। দুপুরের কিছুক্ষণ আগে বৃষ্টি কমেছে। এই এখন যে একটু আলো দেখা যাচ্ছে, গুটগুটে অন্ধকার ছিল কিছুক্ষণ আগেও, দিন পরিষ্কার হচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে এই পরিস্থিতিটা আরও উন্নতি হবে বলে এলাকাবাসী তারা বলছেন যে পাহাড়ি ঢল যে সেটি আস্তে আস্তে কিন্তু সীমান্ত এলাকা থেকে বের হয়ে বিভিন্ন শাখা উপশাখা দিয়ে নদীর এই ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় খাল বিলগুলোতে পানিগুলো চলে যাচ্ছে এবং আগামী 3-4 দিনের মধ্যে পানিগুলো নেমে যাবে। কিন্তু এর মধ্যে যতটুকু ক্ষতি করার তারপর হয়ে গেছে। যে ফসল ছিল রূপা আমন মৌসুমে, সেই ফসল পুরোটাই এই পানির নিচে
এবং সেই সাথে এই যে ফিশারি ছিল, মৎস্য খামার, পোলট্রি খামার, এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে আসলে সাধারণ মানুষ খুব বেশি, এবং শুকনো খাবার। এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে, আমি দেখেছি আজকে বিভাগীয় কমিশনার ময়মনসিংহে তিনি এসেছিলেন এবং তিনি কয়েকটি জায়গায় ত্রাণ দিয়েছেন, এবং সেটি খুব বেশি পরিমাণে যে তা নয়। তিনি বলেছেন যে তিনি শুরু করেছেন, এখন বিভিন্নভাবে ত্রাণ কার্যক্রম চলবে ময়মনসিংহের বিভিন্ন দুর্গত অঞ্চলে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ হুসাইন শাহিদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আগামী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল বিভাগের কিছু অংশে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে, এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই সময়ে ভারী অথবা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকা ও রাজশাহী বিভাগে বিকেলের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে 12 তারিখ পর্যন্ত হালকা ও মাঝারি বৃষ্টির প্রবণতা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা থাকবে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সকালে ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হলেও আগামীকাল থেকে এই প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে, সেটা অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে। আর এছাড়া রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আমরা আশা করছি 12 তারিখ কিংবা তার পরবর্তী সময়ে বাংলাদেশের উপর থেকে যে মৌসুমি বায়ু প্রবাহ ছিল সেটি শেষ হয়ে যেতে পারে। দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি ও বনায়নে। সকালে এ সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরেছে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ব্রিফিংয়ে তিনি জানান কৃষি ও বনায়নে ক্ষতির পরিমাণ 5,169 কোটি টাকা। অবকাঠামো খাতে 4,653 কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 2,407 কোটি টাকা। জেলা হিসেবে নোয়াখালীতে সবচেয়ে ক্ষতি হয়েছে, এর পরিমাণ 4,191 কোটি টাকা। সিপিডি বলছে ত্রাণ বিতরণে বেশ সমন্বয়হীনতা ছিল। জনপ্রতিনিধি থাকা দরকার ছিল কিনা সে বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ একাধিকবার ত্রাণ পেয়েছেন, আবার অনেকেই একেবারেই পাননি। যারা বেশি পেয়েছেন তাদের কেউ কেউ ত্রাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন। সর্বোচ্চ 16 কোটি 60 লাখ টাকার ত্রাণ গেছে ফেনীতে। ঘরবাড়ি মেরামতের জন্য একটি স্কিম নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। অতিবৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন জলবায়ু পরিবর্তন ও বন্যার অন্যতম কারণ। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সকালে ব্র্যাক সেন্টারে ওমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্স সোসাইটির এক কর্মসূচিতে এসব কথা বলেছেন উপদেষ্টা। রিজওয়ানা হাসান বলেন জলবায়ু পরিবর্তনের কারণে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে টাকা পাওয়ার কথা ভুক্তভোগী দেশগুলোর, কিন্তু অর্থ দেয়নি উন্নত দেশগুলো। আগামী মাসেই জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ বিষয়ে কথা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। এ সময় সুইডেন দূতাবাসের উন্নয়ন সহযোগী প্রধান মারিয়া স্টিডসম্যান বলেন জলবায়ু পরিবর্তনজনিত কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ভুক্তভোগী তার মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনজনিত এসব ক্ষয়ক্ষতির বিষয়ে এবারের জলবায়ু সম্মেলনে কথা হবে বলেও জানিয়েছেন তিনি। একটা হচ্ছে অতিবৃষ্টি, আরেকটা হচ্ছে উজান থেকে পানিটা ছেড়ে দেওয়ার এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে। বাংলাদেশ is, as we all know, very vulnerable. জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম ভুক্তভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আসন্ন জলবায়ু সম্মেলনে এই দেশের ক্ষতির কথা তুলে ধরা উচিত। COP29 তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি। ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন তারেক রহমান আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে। তারেক রহমানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উল্লেখ করে তিনি বলেন তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন।
বলেন বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আইন, আদালত, সংবিধানের প্রতি জনাব তারেক রহমান সাহেব সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে। তারপরেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়া, আমাদের সিআরপিসি আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলোকে আমরা মোকাবেলা করব। দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের সময়কে মোক্ষম বিবেচনা করছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো। অধিকার বাস্তবায়নে সরকারকে চাপে রাখতে চাইছে তারা। যমুনা টেলিভিশনকে ইউপিডিএফের মুখপাত্র জানিয়েছেন, পার্বত্য এলাকায় স্বায়ত্তশাসন চান তারা। বলেন, বাঙালির পাশাপাশি শান্তিতে বসবাস করতে চায় পাহাড়িরা, সেজন্য এক দেশে দুই আইন প্রতিষ্ঠা করতে চান তারা। দর্শক, খাগড়াছড়ি থেকে ফিরে দেখুন আমারই করা একটি প্রতিবেদন। ছবি তুলেছেন লুৎফর রহমান। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ৩ জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা প্রায় 18.5 লক্ষ। এর মধ্যে অর্ধেকের বেশি বাঙালি, 9,22,000। বাকি 9,20,000 বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর। মাঝে মধ্যে অস্থিরতা দেখা দিলেও দীর্ঘ সময় একসঙ্গে বসবাস এই পাহাড়ি বাঙালির। সম্প্রতি দেখা যাচ্ছে নানা ধরনের সংঘাত, সহিংসতা, যাতে উদ্বেগ বাড়ছে উভয় জনগোষ্ঠীর মাঝে। পাহাড়ি বাঙালি তো সংঘর্ষ হয়েছে, এখন ভয় লাগছে আর কি। ঘটনা যে হয়েছিল এখন মানে আমাদের পাহাড়ের একদম ভয়, এখন ওই বাজারে মানে যেতে চাই না। এখন মানে পুরো গ্রামে মানে আতঙ্ক ছড়িয়ে পড়ছে আর কি। দেখছি এভাবে দেখিনি কোনোদিন, এরকম দেখিনি। আগে দেখলো আমাদের সামনে যে এভাবে কোনোদিন হয় নাই। এমন পরিস্থিতির কারণ জানতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর এক সমন্বয়কের সাথে যোগাযোগ করি আমরা। নিরাপত্তা কৌশল অবলম্বন করে তার কাছে পৌঁছাতে নির্দেশনা দিতে থাকেন অঙ্গ মারমা। খাগড়াছড়ি শহর থেকে পানছড়ি প্রায় 15 কিলোমিটার দূরে আমরা এসেছি। ইউপিডিএফ এর একজন প্রতিনিধি, তিনি আমাদের সাথে কথা বলবেন। আমরা যাচ্ছি এখনো ভিতরে এবং সেটি ছোটনালা ব্রিজ পার হয়ে। দীর্ঘ যাত্রা শেষে ইউপিডিএফ এর এই নেতার দেখা পাই আমরা। বললেন, রাজনৈতিক কৌশল আর অধিকার বাস্তবায়নের জন্যই এই সময়টিতে সক্রিয় হয়েছেন তারা। এই আন্দোলন সংগ্রামটা যদি রূপ সর্বোচ্চ জায়গায় যায়, তাহলে তারা যদি সেরকম সরকারকে চাপ সৃষ্টি করতে পারে পার্বত্য চট্টগ্রামের চুক্তির বিষয়ে, পার্বত্য চট্টগ্রামের জনগণের রাজনৈতিক অধিকার বিষয়ে, তাহলে কিন্তু এই সরকার, যেহেতু আন্দোলনের সংগ্রামের কারণে আসা সরকার, তাকে তো কিছু না কিছু বাস্তবায়ন করতে হবে। সেই দিক থেকে মনে হয় এইসব আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই মূলত ভিন্ন একটা জায়গায় পার্সপেক্টিভ তৈরি করে কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে। আইএলও কনভেনশন অনুযায়ী কোনো গোষ্ঠীকে আদিবাসী বলা হলে স্বায়ত্তশাসন দিতে হয় তাদের, যা বাংলাদেশের সংবিধান বহির্ভূত। এ বিষয়ে জানা আছে অঙ্গ মারমার। তবুও আদিবাসী শব্দকে এনজিও টার্ম উল্লেখ করে তিনি চাইলেন এক দেশে দুই আইন। সাধারণ জনগণ মনে করছে আদিবাসী হলে আইএলও কনভেনশন অনুসারে তাদের যে ভূমি অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকারটা দিতে হবে, সেটা মানে ইউএন সিগনেটরি দেশ হিসাবে স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে এটা। হ্যাঁ, সেরকমই। আপনি এক দেশের মধ্যে মানে দুই ধরনের আইন চান? আমাদেরও এটা একটা প্রতিষ্ঠান, যেটাকে আপনাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে, সাংবিধানে তৈরি করতে হবে। ইউপিডিএফ সমন্বয়কের দাবি, পাহাড়ি বাঙালির মধ্যে শান্তি চান তারা। দীর্ঘদিনের সম্প্রীতি ধরে রাখতে প্রয়োজনে বৈঠকেও বসতে চান সরকারের সাথে। এই বিষয়গুলো দেখেই আমার মনে হয় সমাধান। আহমেদ রেজা, যমুনা নিউজ, খাগড়াছড়ি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে সেনাবাহিনী রক্ষা করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধন পর্বে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সেনা সদর দপ্তরে আয়োজিত এই পর্ষদের মধ্য দিয়ে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পর্ষদে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের
সদস্যদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই পদোন্নতির জন্য দাবিদার বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অস্থিতিশীল পরিস্থিতি দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী মানুষের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত ৩৯ জন প্রভাবশালীকে গ্রেফতার করেছে র্যাব। বাকিদের সন্ধানেও চলছে অভিযান। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন র্যাবের আইন, গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালীদের গ্রেফতারে র্যাবের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। কারো কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে র্যাবকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, সদরঘাট থেকে অপহৃত শিশুটিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে, তবে অপহরণকারীকে এখনো গ্রেফতার করা যায়নি। ৩৯ জনকে বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। সারা দেশে চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার মহাষষ্ঠীতে শুরু হবে আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে মন্দিরে তরুণ নির্মাণ ও আলোকসজ্জা প্রায় এখন শেষ পর্যায়ে রয়েছে। কোথাও কোথাও চলছে রঙের কাজ। কারিগরদের হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে দুর্গার অনিন্দ্য রূপ। শেষ সময়ে প্রতিমার অঙ্গসজ্জার বাকি কাজে ব্যস্ত রয়েছেন তারা। সনাতন সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। নির্বিঘ্নে পূজা উদযাপনে জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সব মণ্ডপে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার সদস্যদের। দর্শক, দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। প্রবীর, বুধবার তো মহাষষ্ঠীতে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা। শেষ সময়ের প্রস্তুতি আপনি কেমন দেখছেন খুলনাতে? সেখানে মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা সহ? রেজা, আপনি জানেন যে শিশিরের যে শরতের সকাল, একই সাথে শিউলি ঝড় এবং আকাশে ধবল মেঘের এই আমেজটি মনে করিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমন সমাগত। এবং আগামী 9 তারিখে মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, মহাপূজা, দুর্গাপূজা। ইতিমধ্যেই মন্দিরে মন্দিরে বিভিন্ন ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। যে মন্দিরটিতে আমরা রয়েছি, তালতলা মন্দির, দেখতে পাচ্ছেন এখানে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এবছর খুলনা জেলায় 913টি মন্দিরে সাড়ম্বরে এই পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগরের যে 8টি থানা রয়েছে সেখানে 124টি, এবং যে 9টি উপজেলা রয়েছে সেখানে আরও 789টি মন্দিরে দুর্গাপূজা সম্পন্ন হবে। আমরা একটু কথা বলবো এই মন্দিরের পুরোহিতের সাথে, যে এবছর দেবী দুর্গার গমনাগমনের যে বিষয়টি রয়েছে সেটি আসলে কতটা ফলদায়ক এই মানব সমাজের জন্য। দেবী দোলায় আগমন, খটকে গমন, দেবীর যাওয়া আসা কোনোটাই ভালো না, কিন্তু আবার শুভ। আমরা পুজো পার্বণ দিয়েই সেটা শুভ কামনা করব দেশে সবার মঙ্গলের জন্য। আমরা শারদীয় দুর্গাপূজা, দেবী দুর্গার আগমন সবাই জন্য আমরা পুজো পার্বণ দিয়া এই দেবী পুজোকে আমরা করব। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম এবার দেবী দোলায় আগমন করবেন এবং ঘটকে গমন করবেন। গমনাগমন দুটোর মধ্যেই খানিকটা অশুভতা রয়েছে, তবে শাস্ত্রের বিধান অনুযায়ী এই অশুভতা কাটিয়ে দেবী দুর্গার পূজা করা হবে। দেবী যেভাবে অসুর বিনাশ করে শান্তি স্থাপন করেছিলেন, তার ভক্তগুলো মনে করে সেভাবে দেবীকে আরাধনার মাধ্যমে এবং ভক্তি ভরে পূজা করে সেই পাপ মোচন করবেন। আগামী 1 বছর এই দেশ শান্তিতে সমৃদ্ধিতে থাকবে, তার পুণ্যার্থী যারা রয়েছে সকলে মনে করে। রেজা, জি, তেমনটি আসলে যে শান্তির বার্তা আসলে সকলের মধ্যে পৌঁছে যাবে। ধন্যবাদ প্রবীর বিশ্বাস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধান দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা। নাটোরের বিশ্বজিৎ পালের সময় লেগেছে 1 মাসেরও বেশি, যার জন্য লেগেছে 50 কেজি ধান। এমন ব্যতিক্রমী উদ্যোগ এবারই প্রথম। যেন সোনায় মোড়ানো দুর্গা মূর্তি। নাটোরের লালবাজারে ধান দিয়ে তৈরি হয়েছে দেবী দুর্গার প্রতিমা। কাঠ, বাঁশ,
পাট আর বিচুলি দিয়েই তৈরি হয়েছে দুর্গাদেবীর কাঠামো। মাটি দিয়ে আনা হয়েছে প্রতিমার আকৃতি। মাটি নরম থাকতেই তার উপর বসানো হয়েছে ধান। দুর্গতি নাশিনীর অলঙ্কারও তৈরি ধান দিয়ে। এই প্রতিমার কাজ আমি আমার বাপের কাছ থেকে শিখেছি। এই করার পর আস্তে আস্তে আমি প্রতিমার এই কাজের নতুনত্ব কিছু চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসে। ধান দিয়ে তৈরি করব, এটা আমি এখানে আমার স্থানীয় কমিটির সাথে যোগাযোগ করি। রংতুলিতে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার মুখের আদল। সাথে আছে তার 4 সন্তান লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর কার্তিক। বাদ যায়নি অসুর, সিংহ, হাঁস, পেঁচা ও সাপ। শিল্পীর নিপুণ হাতের কারুকার্যে প্রতিমাটি নজর কাড়ছে সবার। এবছর আমি প্রথম বাবার সাথে এরকম ধানের প্রতিমার কাজে সামিল হলাম। খুব ভালো লাগলো, একটা ভিন্ন রকম পরিকল্পনার এই কাজে সামিল হতে পারে। ধান দিয়েও তৈরি করা যায় এমন একটা প্রতিমা, তো আমরা ওটাই দেখতে আসাতে আমরা দেখলাম যে সুন্দর একটা প্রতিমা। ধান দিয়ে যে এত সুন্দর একটা প্রতিমা হয় আমাদের দেখে খুবই ভালো লাগলো। ধানে গড়া দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে রবি সুতম সংঘের মণ্ডপে। এছাড়া জেলার 351টি মণ্ডপে হবে দুর্গাপূজা। ভক্তদের কাছে না, দর্শকদের কাছেও। দর্শক তো সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা এই দেশবাসী সবাই, বাইরে থেকে নাটোরে সবাই আসবেন, আমন্ত্রণ জানাচ্ছি। সেজন্য পূজার বিভিন্ন মূর্তি, বিভিন্ন প্রতিমা এখানে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে তৈরি হয়েছে। 50 কেজি ধান লেগেছে এই প্রতিমার পুরো সেটটি তৈরিতে। বিক্রি করা হয়েছে 95,000 টাকায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি খরচে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে বাংলাদেশ। এমনকি প্রতিবেশী ভারতের মতো একই প্রযুক্তি ব্যবহার করেও প্রতি ইউনিটে খরচ পড়ছে 75% বেশি। এই ব্যয় পর্যালোচনার তাগিদ দিয়ে তা সংশোধনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এখনও যেসব কেনাকাটা বাকি তাতে স্বচ্ছতা নিশ্চিত এবং আগের অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার তাগিদ দিচ্ছেন তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনার রূপপুরে 1062 একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোজাটমের সাথে চুক্তি হয় 2016 সালে। পরের বছর 2017-তে শুরু হয় নির্মাণ কাজ। পূর্ণ উৎপাদনে এলে এখান থেকে মিলবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের খরচ 1,55,000 কোটি টাকারও বেশি। তার মানে প্রতি ইউনিটের কেন্দ্র নির্মাণে ব্যয় দাঁড়াচ্ছে 6,89,130 কোটি টাকা। মূল প্রকল্পের বাইরে অবকাঠামো তৈরিতে খরচ আরও 24,500 কোটি টাকা। এসব ব্যয় ভারতে নির্মিত একই প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় দ্বিগুণেরও বেশি। এখন তো সব কিছুই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে। স্ট্যান্ডার্ড থেকে বেশি দিছি, সেই বেশি কেউ খেয়ে হজম করতে পারবে না। শুধু রাষ্ট্র সেটাকে আইডেন্টিফাই করে ডিক্লিয়ারেশন দিতে হবে, আর সেই ডিক্লিয়ারেশনটা থাকলে আদালত থেকে আমরা আদায় করে নিতে পারবো এবং আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে পারবো। আমার ভোক্তার স্বার্থ খর্ব করেছে সে এমন কোনো শক্তি আর এখন এই যুগে নেই যে তারা সেটা হজম করতে পারবে। প্রতি ইউনিটে নির্মাণ ব্যয়ের হিসাব করলে বাংলাদেশের চেয়ে বেশি খরচ হয় কেবল যুক্তরাজ্যে। এশিয়ার সব দেশ তো বটেই, এমনকি ফ্রান্স ও রাশিয়ার চেয়েও বাংলাদেশের নির্মাণ ব্যয় অনেক বেশি। এসব ব্যয় তাই খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো ভারতের উদাহরণ দেওয়া হয় তার থেকে অনেক বেশি ব্যয়বহুল ভাবে এখানে এটি করা হয়েছে, যেটা কোনো বিচারেই এটা তুলনীয় না। এবং সেখানে কি কারণে এই চুক্তিটি হয়েছে এবং সেখানে আমাদের কি পরিমাণ অপচয় হচ্ছে সেটা হয়তো রিভিউ করা যেতে পারে। বিভিন্ন দেশের যে এখানে ব্যয় হয়েছে সেগুলোর দিকে তাকালে এটা অস্বাভাবিক রকমের বেশি। তাহলে এইখানে যেটা বলছিলাম যে প্রথম যে কমিশনটা বিদ্যুৎ ক্ষেত্রে সেক্টরেরটাকে যে দেখবে, তদন্ত করবে, তাকে কিন্তু এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাও তাদেরকে এই প্রজেক্টটাও কিন্তু তাকে দেখতে হবে। সেখান থেকে দেখতে হবে যে আসলে কি হয়েছে, একদম সংখ্যা দরকার, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা দরকার। বিশাল এই প্রকল্পের 90%ই রাশিয়ার ঋণ। সেই ঋণ সুদসহ পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক পালাবদলের পর অচল অবস্থা কাটিয়ে আজ থেকে ক্লাস পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত রয়েছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। জুবায়েদ, প্রায় 3 মাস পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নিশ্চয়ই শিক্ষার্থীদের প্রতিক্রিয়াও আপনি জানাবেন।
আমি বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। প্রথমেই বলতে চাই তাদের মধ্যে যে আনন্দ, যে উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি তার নিঃসন্দেহে দেখার মতো ছিল। তারা প্রত্যেকেই বলেছেন যে দীর্ঘ 3 মাস পর তারা ক্লাসে ফিরেছেন, যারা যে চলমান যে ঘটনা সেগুলোর পরে তাদের মধ্যে একটা আনন্দ কাজ করছে। পাশাপাশি আজকে কিন্তু 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, যারা নতুন শিক্ষার্থী, তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামও ছিল। তো সব মিলে তাদের মধ্যেও নতুন একটা বিশ্ববিদ্যালয়ে আসা আনন্দ উচ্ছ্বাস তাদের চোখে মুখে ছিল। আর পাশাপাশি 7 বছর পরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বৈধভাবে হলের সিট বরাদ্দ হয়েছে, এটা নিয়েও কিন্তু শিক্ষার্থীরা বেশ উৎসুক ছিল। তবে কিছু কিছু তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকে বলেছে এই যে মেধার ভিত্তিতে যে হলের বরাদ্দ দেওয়া হয়েছে সেটাকে তারা সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে বলছেন যে দূরত্বের ভিত্তিতে যদি তাদেরকে হলের বরাদ্দের বিষয়টা চিন্তা করাতে হতো তাহলে অনেকের জন্য সেটা সুবিধা হতো। তবে সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে যতটুকু বুঝলাম, তারা বলছেন তারা আপাতত যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে স্বাভাবিক থাকে তার জন্যই যাতে সুন্দরভাবে চলতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু বলতে গেলে বিশ্ববিদ্যালয় আগের যে ব্যস্ত রূপ সেটা ফিরে পেয়েছে। রেজা, আমরাও সেটি প্রত্যাশা করি এবং স্বতঃস্ফূর্তভাবে সেটি চলুক। 5 দিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। সকালে চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সাথে বৈঠক করে এই কথা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে বিস্ফোরণের রহস্য উন্মোচন করবে। ছাড়া একটি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে আগামীকাল থেকে জ্বালানি তেল পরিবহন করবে বিএসসি। লেবাননে স্থল অভিযানে নিহত 25 জনের বেশি ইসরায়েলি সেনা শনিবার, এমন দাবি জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে প্রায় 1 সপ্তাহের অভিযানে আরও 130 জন আহত। এখন পর্যন্ত 440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত সোমবার লেবাননে স্থল অভিযানের ঘোষণা দেয় ইসরায়েল। তবে দেশটিতে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা। পেনসিলভেনিয়ায় গুলিবিদ্ধ হওয়ার 3 মাস পর একই স্থানে নির্বাচনী সমাবেশে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান নিয়ে প্রত্যয় জানালেন জয়ের বিষয়ে। নির্বাচনের 1 মাস আগে আয়োজিত জনসভায় ছিল ট্রাম্প সমর্থকদের ঢল। রীতিমতো যানজট তৈরি হয় আশপাশের সড়কগুলোয়। ট্রাম্পকে সমর্থন জানাতে প্রথমবারের মতো সমাবেশে যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীকে সাহসী ও সবচেয়ে যোগ্য বলে আখ্যা দেন তিনি। ঠিক 3 মাস আগে এখানেই জনসভায় হামলার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ার বাটলারের এই স্থানকেই সমাবেশের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন রিপাবলিকান নেতা। ট্রাম্পকে 2 দফা হত্যা চেষ্টার জেরে স্বাভাবিকভাবেই কঠোর ছিল নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের মাত্র 1 মাস আগে আয়োজিত সমাবেশে ছিল ট্রাম্প সমর্থকদের উপচে পড়া ভিড়। আয়োজকরা বলছেন 25 থেকে 30 হাজার মানুষ জড়ো হয়েছে ভেন্যুতে। বাটলারের আশপাশের সড়কে তৈরি হয়ে যায় তীব্র যানজট। অনেককে 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সমাবেশ স্থলে পৌঁছাতে। ভাষণে গত 13 জুলাইয়ের সমাবেশে হামলার কথা স্মরণ করেন রিপাবলিকান নেতা। আমাদের লক্ষ্য কাঁধে কাঁধ মিলিয়ে চলা, আরও ঐক্যবদ্ধ হওয়া। আগের যে কোনো সময়ের চেয়ে জয়ের কাছাকাছি আমরা আবার আমেরিকাকে মহান হিসেবে গড়ে তুলব। এমন একটি সরকার আপনাদের প্রাপ্য, যারা নিজ নাগরিকদের সুরক্ষা ও সম্মান, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করতে পারে। যুক্তরাষ্ট্রকে মহান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথাও জানান। ঠিক 12 সপ্তাহ আগে এই গ্রাউন্ডে ঠান্ডা মাথার এক খুনি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল। 16 সেকেন্ডের জন্য সব থমকে গিয়েছিল। তবে দুর্বৃত্ত সফল হতে পারেনি, কারণ একজন হিরো তা হতে দেয়নি, যিনি আজ আমাদের মাঝে নেই। আমিও আপনাদের জন্য লড়াই বন্ধ করিনি, কখনো করবো না। এদিন প্রথমবারের মতো ট্রাম্পের প্রচারণায় অংশ নেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। তাকে মঞ্চে ডেকে নেন ট্রাম্প। একজন ব্যক্তি কঠিন পরিস্থিতিতে কেমন আচরণ করেন সেটাই হলো আসল পরীক্ষা। আমাদের এমন একজন আছেন যিনি গুলিবিদ্ধ হওয়ার পর হাত মুষ্টিবদ্ধ করেছিলেন, রক্তাক্ত মুখেও লড়াইয়ের কথা বলেছেন। এখন আমেরিকা সাহসীদের স্থান। এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এখানে জিততেই হবে। যারা আমার কথা শুনেছেন সবার প্রতি অনুরোধ, ভোট দিন। সমাবেশে উপস্থিত ছিলেন রানিং মেট জেডি ভান্স, ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সহ পরিবারের অনেকে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।
নারী টি-20 বিশ্বকাপের খবর জানাচ্ছি এবার। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ মাঠে নামবে ভারত। ডু অর ডাই ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে প্রথম ম্যাচে বিপর্যয়। মহিলাদের টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 58 রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় হারমানপ্রীতের দল। এবার তাদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। প্রথম ম্যাচে বিশাল রানে হেরে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে রয়েছে ভারত। বিপরীতে পাকিস্তানের অবস্থান তালিকার 2-এ 31 রানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে আত্মবিশ্বাসে অনেকটাই এগিয়ে রয়েছে পাক শিবির। সাফ জয়ের পর 2 বছর পার হয়ে গেলেও মাত্র 6টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের নারী ফুটবল দল, যা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখার মিশনে বড় চ্যালেঞ্জ বলে মানছেন গোলাম রব্বানী ছোটন। লাল সবুজদের প্রধান প্রতিপক্ষ ভারত নেপাল যেখানে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না, সেখানে অলিম্পিক বাছাই পর্ব খেলতে না যাওয়াটাকে হতাশা বলে মানছেন সাফজয়ী কোচ। সেই সাথে আরও জানিয়েছেন, স্বপ্না আখিদের জায়গায় এখন বিকল্প তৈরি না হওয়ায় এর প্রভাব পড়ছে মাঠে। দেশের ফুটবল উল্টো স্রোতে চললেও ভিন্ন চিত্র নারীদের ক্ষেত্রে। বয়স ভিত্তিক থেকে শুরু করে সিনিয়র দলেও নিয়মিত সাফল্য দিচ্ছে ধরা। প্রায় 14 বছরেরও বেশি সময়ের পথ চলায় মেয়েদের সর্বোচ্চ সাফল্য এসেছে 2022 সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের মধ্য দিয়ে, যার নেপথ্যে ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। দক্ষিণ এশিয়া সেরার পর কেটেছে অনেকটা সময়। গোলাম রব্বানী ছোটনও সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের দায়িত্ব থেকে। আজকের সাবিনা কৃষ্ণাদের উঠে আসার পেছনের গল্পটা রচিত হয়েছে তার হাত ধরেই। তবে সাফ জয়ের 25 মাস পার হওয়ার পর মাত্র 6টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নিয়ে প্রস্তুতির ঘাটতি দেখছেন এই কোচ। আমরা সাফ চ্যাম্পিয়ন, আমাদের যে আগানো বা প্রস্তুতি সব কিছু আরও বেটার হওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা কিছুই করতে পারিনি, হয়নি আমাদের প্রস্তুতি। সাফ চ্যাম্পিয়ন শেষ হওয়ার পর আমরা যখন দেশে এসে আমরা সব কিছু এই যে সম্বর্ধনা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু নেপাল আর ইন্ডিয়া এসেই কিন্তু আপনার 4 জাতীয় টুর্নামেন্ট শুরু করছে। তো তাদের প্রস্তুতির সাথে আমাদের প্রস্তুতির অনেক ফারাক আছে। আমরা হলো 25 মাসে ম্যাচ খেলছি মাত্র সিঙ্গাপুরের সাথে 2টা, চাইনিজ তাইপের সাথে 2টা, আর হলো ভুটানের সাথে লেটেস্ট খেলে এলাম 2টা। কেবল প্রস্তুতিই নয়, সাফ জয়ী এই কোচের চোখে ধরা দিচ্ছে দলের আত্মবিশ্বাস নিয়েও। গেল আসরে সাফ জয়ে ভূমিকা রাখা সিরাজ জাহান স্বপ্না ও আখি খাতুনের বিকল্প তৈরি না হয় মাঠের খেলায় তার প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি। তাছাড়া ইনজুরি আক্রান্ত কৃষ্ণা রানীর পজিশনেও খেলোয়াড় তৈরি করতে না পারাটা হতাশাজনক বলছেন এই কোচ। স্বপ্না গতবার যে পারফরমেন্স ছিল, মানে চ্যাম্পিয়নের পিছনে তার একটা বিরাট ভূমিকা ছিল। আপনার আখির জায়গা, আপনার লাস্ট ভুটানের যদি ম্যাচগুলো যদি দেখেন, এখানে আখির জায়গাটা প্রকটভাবে ফুটে উঠছে। তা আমি মনে করি যে ডিফেন্সে আখির জায়গা আপনার এখনও হয় নাই। তারপর উপরে স্বপ্নার জায়গা, কৃষ্ণা হলো স্ট্রাগল করতেছে ব্যথার জন্যে, এবং বেশ কিছু প্লেয়ার আমাদের সিনিয়র প্লেয়াররা তারা তাদের আত্মবিশ্বাস লেভেলটা কমে গেছে। জাতীয় দলে কাজ করার সময় প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতে হয়েছে গোলাম রব্বানী ছোটনকে। সেই সময় টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির অযাচিত হস্তক্ষেপের পর জাতীয় দলের দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি। তৎকালীন টেকনিক্যাল একটা উনি কাজের মধ্যে আর কি বেশি প্রতিবন্ধকতা তৈরি করা শুরু করলো। তখনই আমি চিন্তা করলাম যে আসলে এখানে কাজ করাটা এখন ডিফিকাল্ট হয়ে যাবে, এখান থেকে আসলে চলে যাওয়াটাই আসলে বেটার। দেশের নারী ফুটবল যাত্রার শুরু থেকেই ছিলেন গোলাম রব্বানী ছোটন। তবে সাফল্য পাওয়ার পর থেকে সুযোগ সন্ধানীরা বিভিন্ন পদে আসীন হয়েছেন বলে অভিযোগ সাফজয়ী এই কোচের। সবার সম্মিলিত এই প্রচেষ্টাই কিন্তু আসলে মহিলা ফুটবল আজকে এই জায়গায় আসছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।